মেঘের হৃদয়ে অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে, হৃৎপিণ্ডের দিক বিয়ের দিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলশক্তি দুজনের ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেমানুভূতিগুলি আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ছোট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘেদের বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতে মেয়ে খুঁটিপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা অস্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যথিত আবির প্রিয় রং তালিকায় নীল রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করেই নীল রঙের শাড়ি পরেছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলবে সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পরালেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দেইনি। কেন? সেই দিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে, আর তোর ভাই আমাকে কল দিবেই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও, তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়া প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদা দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে। ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডদের বিষয়ে বলেছিলি। এই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেই দিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে তুই বিশ্বাস করবি না। ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল, তারপরও উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেই দিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়টাই কথা বলেছি। তোকে কতগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়েই আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমেই ওনাকে জিজ্ঞেস করেছি, সেদিন হসপিটালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন? উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এর উত্তরেও হ্যাঁ বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, আবির ভাইয়া কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকেই মেয়েকে পছন্দ করেন? হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও কয়েকটা প্রশ্ন করিয়েছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকে সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম, রাগে কটমট করে বলেছিলাম, আপনি সব কিছু জানার পরেও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরেও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলছেন উনি আবির ভাইয়ার কথার উপর কিচ্ছু বলতে পারেন না, আর কখনো পারবেনও না। আর মেজাজ আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি
মুখ ফসকে বলে ফেলেছিলাম। আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলেছেন। তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এইসব কথা বলছো? ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যতটা পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল। এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়া অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্নাঘরে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন শুধুমাত্র তোর কথা শোনার জন্য। উনি আলাদা ফোন ইউজ করতেন, ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্পারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ডাইনিং রুম ফাঁকাই থাকে, তবু মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজে গুজে বেরোচ্ছে দেখলে নিশ্চিত শখখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তে তানভীর আবির সবাইকে জড় করে ফেলবেন, এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজনেই 2 রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব ইচ্ছে করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটে ফোটাও নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে, লাল টকটকের রঙের লিপস্টিক, রাঙা ওষ্ঠদয় তিত্তির করে কাঁপছে। আকস্মিক বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল। ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও আবিরকে কল দিতেই পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমে আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁকিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়েচড়ে বসলো। এরই মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেই দিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে স্ক্রিনে তাকে মেঘ বারবার ঢোকিয়েছে। আবির কল রিসিভ করে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। আকস্মিক মেঘের ঠিক সামনে কি একজন দাঁড়াতেই মেঘ আটকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতেই নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের ওপর পাঞ্জাবিতে ঝুলানো, চুল
চোখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো। তুই আমার মন পিঞ্জরের নিপট, অপ্রমাদিতে থাকা এক অন্তঃশীল ক্ষীণত্ব, অনুভূতি রাজ্যের তৃষ্ণাত্ম কাব্য। এলো কেশের এলো চুল, উত্তাল উদ্ধতির তরঙ্গের ন্যায় কুহকিনে হাসি, প্রণয়িনীর নিখুঁত আত্মহত্যা। মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা, অপ্রেম ও লীলাম্বরের অসীমত্ব ছড়ানো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয় রাজ্যের রানী হবি? মেঘ দুই হাত মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখ তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল। না, আমি মানি না। মেঘের চোখ মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথা রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকে দিল, নো প্রবলেম। ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স, আই উইল গিভ দেম টু আনাদার গার্ল। উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্য আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতেও পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফোঁস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উদাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক জোরালো স্পন্দন শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতে মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দাও তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দেব। প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরি বউ আছে, বউটা যেমন কিউট তেমনই হিংসুটে। আবিরে মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণ মন উড়ু উড়ু করছে, বারবার কানে বাজছে। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবু বক্ষস্থলের ইতস্তত কাটাতে পারছে না। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাতসহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে মুখে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার উপর তো সম্পূর্ণ অধিকার আছে। তুই যখন যা বলবি তাই হবে। খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধ ঘুমে তাকে আবিরের কপালে দেওয়া চুমুটা সেইভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বিকার হয়ে বসে আছে। বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। সেই আবির ভাইয়ের প্রাণের স্রোত সর্বক্ষণ ভেসে যেতে চায় সেই আবিরের প্রেমিকা সুলভ আচরণ। আবেগময় কথার কোনো প্রতি উত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছড়ালো। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজে গুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুই পাশে বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নীরব কণ্ঠে বলল, আমার 1 বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারিক পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব। আপনি ভাবলেন কিভাবে? মেঘ নীরব দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল।
তানবীরকে কলও দিয়েছিলাম, কিন্তু ও রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গেছিল। তানবীরকে কল দিতে দিতে অতবার জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল। তানবীর বন্যাকে বলে ফেলেছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনছিলাম, আর আপনি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আস্তে আস্তে তা একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাডাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিইনি। তাছাড়া আপনি যাত্রার মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীকে আঁকড়ে রাখতে আবির সব কিছু করতে পারে। খানবাড়ির চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কে কখন আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল। বললেই হলো, মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল। আমার ডান পাশে কিছুটা দূরে ওই যে কালো টি শার্ট পরা ছেলেটা দেখো, তার পেছনের দিকে কফি কালার শার্ট পরে যে ছেলেটা আছে ওকে, আর ওই যে ওইদিকে বাইকে বসে ছেলেটা ওকে দেখো। মেঘ তিনজনকে এক পলক দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করল। তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে, ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতে ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো। ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে, কিভাবে সম্ভব? আপনার জন্য সবই সম্ভব। মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করলো। তারা এখানে কেন আসছিল? আমার অবর্তমানে যেন কেউ আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য। তাই বলে 3 জন? আর ওনারা আপনার কি হয়? 2 জন ছোট ভাই আর একজন ফ্রেন্ড। 3 জনের বাসা কাছাকাছি, তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3 জনে উপস্থিত। মেঘ নিজে কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির বেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পরাতে পরাতে বলল। আর আপনার জন্য আপনার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল। আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদগুলো দিন। কেন? লাল গোলাপ আমি ছুতে চাই না, তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল। থ্যাংক ইউ। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল। কেউ আই লাভ ইউ বললে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনল কি না কে জানে। কয়েকটা পিচ্ছি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নির্দোষের পথে ছুটলো। মেঘ 2-1 জিজ্ঞাসা করেছে, কিন্তু আবির তেমন কিছুই বলেনি। সন্ধ্যা হয়ে গেছে, মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমে হঠাৎ ডেকে উঠল। ম্যাডাম, জি। এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামে, ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের 2 হাত এনে নিজের পেটের উপর রেখে রাশভারী কণ্ঠে বলল। আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেয়ে কানমনে হেসে আবিরের গা ঘেঁষে বসলো। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটাই রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন ঘর বাড়ি নেই, একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল। 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পরে বুঝবেন, প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে একে অপরিচিত জায়গায়, তারপর আশেপাশে মানুষও তেমন নেই। আবির মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল। ঠিক আছে। আবির একগাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃৎস্পন্দন শব্দ শুনছে। 2-3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতেই মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের উপর লেখা স্প্যারো ড্রিম হাউস। আবির অনুষ্ঠ স্বরে বলল। ম্যাডাম, আপনার গিফট। মেঘের বিস্ময়
যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। আকস্মিক বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো বলি তোমায় না বলা কথাগুলো আজ বলে দিতে চাই, বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই, ভালোবাসি আমি যে তোমায়। এই কথাটাই ছিল শুধু বলার, ভালোবাসি আমিও তোমায়, ভালোবাসি আমিও তোমায়। সব কথা কি মুখে বলে দিতে হয়, সব কথা কি মুখে বলে দিতে হয়। দরজা খোলা মাত্র মেঘের চোখে পড়ে ডাইনিং রুমের সাথে বিশাল আকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়ি ছেয়ে আছে। সিঁড়ির উপরে ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে দুজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুরিক্ত জাহির করছে। মেঘ চারিপাশে চোখ ঘোরাতেই এমন আরও কয়েকটা ছবি চোখে পড়ল। দেওয়ালে ছবি লাগানোর খানবাড়ি কেউই তেমন পছন্দ করে না, তাই শখেও কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করেনি। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলো প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দেব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলো থেকে মেঘ দৃষ্টি সরালো। আবির মেঘের হাতটা আর একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বিকার। এই জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ হয়ে মেঘ এক হাত আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে থাককে অনুসরণ করলো। সাউন্ড বক্সে তখন গান বাজতেছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়, ওদেরই সেই ভালোবাসা এ মনে আজ পেয়েছে ঠাঁই। কিছুটা সামনে এগোতেই সিঁড়ির উপরে প্রায় 20-30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল। আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভড়কালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চেনে, তবে বেশিরভাগই আবিরের অফিস স্টাফ। মেঘ আনমনি রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াদের খুঁজল, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ড মেঘ পদে পদে আশ্চর্য চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভিতরে চলমান অস্থিরতা এখন আরও বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে আকস্মিক মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ তর্কাতর্কিতেই আবিরের পাঞ্জাবি কলারে খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখ মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জা আর ইতস্ততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকার ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিরাজ, সবার খাবার ব্যবস্থা করো। মেঘের হুট করে নেওয়া সিদ্ধান্তে আবিরের সব কিছু এলোমেলো হয়ে গেছে। না পারছিল মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়ে সব কিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় ললিত ধৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামালো। মেঘকে নামে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটিমিটি করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁকি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সব কিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো।
এমনভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটা বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল। শুধু শুধু আমার বউটাকে লজ্জা কেন দিচ্ছিস? ও হো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি। আর তুই যে এখানে বাসর খোলার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বিয়ে করে রাকিবের মাথাটাই নষ্ট হয়ে গেছে। এত কিছু মনে করিস না, চলো ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজছে। সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হলো। লাইটিং করা ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা ম্যারি মি। মেঘ দুই হাত মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরকে আরও 4-5 জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপূর্ব মুহূর্তে মেঘ কল্পনাও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি পুনরায় নেশাক্ত কণ্ঠে বলল। উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগীময় কণ্ঠে ঝটপট করে বলল, ইয়েস। আশেপাশে রাকিব রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের উপর রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে নিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিন আবির বাম হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল। ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্য আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ আছে, তাই বিয়ের আংটি বাম হাতেই পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে বলল, আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম। কারণ তুই আমার প্রেমিকা নোস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠ। আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছর এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে বলল। আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদু স্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেয়া প্রতিটি জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল। একটু দেখে তো নেই। মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে লেখা। আবির অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আংটিটা সবসময় হাতে রাখবি, ওকে? মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমু খেয়ে বলল। আমি এই আংটি কখনো খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবির ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফোটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফুটাবো। ওকে। মেঘ 2-1টা ফোটানোর চেষ্টা করছে, তৎপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখনও আরও অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা সবাই এখন নিচে যা, ওর সঙ্গে আমার একটু কথা আছে। মোবারক হেসে বলল, কয়টা বাজে দেখেছিস? এক্ষুনি যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেলে রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবু ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো। যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভুরু কুচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের ওভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও
তোর সঙ্গে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শোধালো। কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখনো পর্যন্ত ঘটা প্রতিটি দৃশ্য চোখের সামনে ভাসছে আর মনে বলে উঠল, আপনি আবারও আমার ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্ন আবিরে খুব বিরক্ত হলো। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে বলল, তোর চোখের পাতা কি লাগছে? দেখি, চোখটা বন্ধ কর তো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধালো। কি লাগছে? আবির এক সেকেন্ড দেরি না করে মেঘের লাল রংচঙে সুভীত কণ্ঠে নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শের সহসা চোখ মিলল মেঘ। স্বাভাবিকের তুলনায় দু চোখ 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে। আবিরে উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ দুই হাতে আবিরে বুকের ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। সরাতে তো পারলই না, উল্টে আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘরে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরও বেশ প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের দু চোখ বন্ধ করে দিল। আবির নির্গৃহ সংস্পর্শ মেঘের গায়ে কাটা দিয়ে উঠছে। ঘামে চপজপে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এইভাবে কত মিনিট কেটে গেছে জানা নেই। আবির মেঘে অর্ধর থেকে অর্ধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানে ললিতে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে না, এভাবেই শাস্তি দেব, মনে থাকবে? মেঘ কণ্ঠে খাত নামিয়ে আস্তে করে বলল। আশ্চর্যিত পরিস্থিতিতে মেঘ সচকিত হয়ে আছে। নিষ্ক্লুসুম মনে জমে থাকা ভয়, ভীত আর অভিমানেরা অবদিতে গুম হয়ে গেছে। আবির ভাইকে নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তাড়া করে বেড়েছিল, সেই উন্মাদনা পরিসমাপ্ত ঘটেছে আজ। আবিরের অনুসঙ্গে নিজেকে হারাতে বসেছে। আবিরের অপলক দৃষ্টিতে, নেশাক্ত কণ্ঠে, হাস্যোজ্জ্বল চেহারা আর অনভিসালিত ঘনিষ্ঠতায় অবসান করতে হিমশিম খেতে হচ্ছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই, তবে মেঘের মায়াবী আদলের নজর আটকে আছে। আবিরের অতুষ্ণ চাহনিতে মেঘের বুকের ভেতরটা লজ্জায় হাঁসফাঁস করছে। অতর্কিত চিবুক নামিয়ে নিল আবির। সঙ্গে সঙ্গে 2 আঙুল পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে? মেঘ চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কতটা? সমুদ্রের প্রভূত জলরাশি যতটা সুন্দর, ঠিক ততটা। দেখতে প্রশান্ত হলেও সঙ্গীন। মেঘ মলিন হাসলো। আবির পরপর শক্ত কণ্ঠে শুধালো, তোকে শাস্তিটা কেন দিয়েছে জানিস? বাজে কথা বলেছি তাই? জি না, আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য। আমি কি করেছি? আবির শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, 2টা বছর ধৈর্য রাখতে পারলেন, অথচ আর 2টা দিন ধৈর্য রাখতে পারলেন না। আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দেব না, সরাসরি বিয়ে করব। মানে আজ আপনাকে বলবো, কাল বিয়ে করব, এমনটাই ভেবে রেখেছিলাম। আমার সব কিছু প্ল্যান করা। আজ থেকে 2 দিন পর আপনাকে প্রপোজ করতাম, তারপর দিন গায়ে হলুদ, আর সব শেষে বিয়ে। কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে আসছেন। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না, তাই নিজের সাজানো পরিকল্পনার কথা বলে আপনার ইচ্ছেকে প্রায়োরিটি দিলাম। আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেঘ চোখ নামিয়ে দিয়েছে। এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না। এতদিনে আত্মগোপন থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্বস্তি বিলীন হতে বাধ্য। আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই আমাকে ভালোবাসিস? মেঘ ক্ষীণ স্বরে বলল, অনেক ভালোবাসি। আর আপনি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটা ভালোবাসি। আমার জন্য সব করতে পারবি? মেঘ কপাল কুঁচকে বলল, আজ যদি আবির অথবা পরিবার 2টা থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? বেছে নিতে পারবি আমাকে? মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, পারবো। আবির মলিন হেসে শুধালো, যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে, তখন? মেঘ অতর্কিত আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, প্লিজ। আর যাই বলেন আমি সব মেনে নেব। বাসায় মেনে না নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব, তবুও কারো কথায় আপনাকে ছাড়তে পারবো না।
আবির মেঘের চোখ মুছে ধীর কণ্ঠে বলল। কাঁদতে বারণ করেছি না? মেঘ ভেজা কণ্ঠে বলল। বাসায় কি কোনোভাবেই আমাদের মেনে নিবে না? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টায় গত 3 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার বাবা মার একমাত্র ভরসা। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন ওনাদের পাশে থাকতে হবে। আমি স্বইচ্ছায় কোনোদিন আম্মু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না। 3 বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এখনো করছি। শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য প্রাইভেট কার কিনেছি, আলাদা কোম্পানি দাঁড় করিয়েছি, বাসা পর্যন্ত করেছি। ওনারা যোগ্যতা চাইলে আমি আর চোর গলায় পড়তে পারবো। হ্যাঁ, আমি তোর জন্য যোগ্য। তোকে পাওয়ার জন্য ওনারা যদি শর্ত দেন, আমি আব্বু চাচুর দেওয়া যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তবুও আমার তোকে লাগবে। কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বা তোকে ছাড়ার কথা বলে, তখন আমি চুপ থাকতে পারবো না। পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয়, আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসবো। কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস কর, আমি তোকে কষ্টে রাখবো না, আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবো না। কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায়। কিন্তু কি করবো বল, আমার যে তোকে লাগবেই। বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন একটু দূরে থাকতে হবে, তারপর আমি সব ঠিক করে দেব। জাস্ট কয়েকটা দিন। ফুপির মতো 28 বছর তোকে পরিবার ছেড়ে থাকতে হবে না। আপু ছাড়া বাড়ির সবাইকে আমি মানিয়ে নিতে পারবো। হয়তো আপু একটু ঝামেলা করবেন, তবে যাই হোক, আজ তোকে আমার সঙ্গে থাকতে হবে। থাকবি তো? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। থাকবো। প্রায় 1 ঘন্টার সময় নিয়ে আবির মেঘকে বুঝিয়েছে কি করতে হবে, কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছে। ততক্ষণে এশার আজানের সময় হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। বিকেল থেকে এই পর্যন্ত 24টা কল আসছে। ফোন সাইলেন্ট থাকাই টের পায়নি। তানফির কলের পর কল দিচ্ছে। মেঘকে নিয়ে ফিরলে বাসায় যেতে হবে। এদিকে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান 3 জনই মিলে অনেকগুলো কল দিয়েছেন। দুপুরে মিটিং শেষে শিপাতের সঙ্গে আবিরের খুব রাগারাগি হয়েছে আর একটুর জন্য হাতাহাতি হতে যাচ্ছিল। শিপাতের চাল চলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজা নাটক করুক না কেন, আবিরের সামনে বারবার ধরা পড়েছে। কিন্তু আলী আহমেদ খানের চোখে শিপাত খুবই ভদ্র ছিলেন। আজ সকালে আলী আহমেদ খান ল্যাপটপে শিপাতকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিলেন। আবির অফিসে ঢুকতেই শিপাতের কণ্ঠ কানে আসছে। মেঘ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিয়ে দেননি কেন এখনো? একদিন সময় করে মেঘকে দেখতে যাব, সাথে সবার সাথে পরিচয়ও হয়ে যাবে। আলী আহমেদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীরে রাগে জ্বলছিল। আব্বুর সামনে কিছু বলতে পারছিল না, আবার চুপও থাকতে পারছিল না। তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো শিফাতের ফোন স্ক্রিনে আবিরদের ফ্যামিলির ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে, রাগে চিৎকার করতেই শিফাত ছবি কেটে দিয়েছে। ইকবাল খান দ্রুত ছুটে আসতেন। উনি কিছু না বুঝলেও আবিরের অগ্নিমূর্তি ধারণাকৃত রূপ দেখে টেনে হিঁচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আলী আহমেদ খান তখনও নিশ্চুপ ছিলেন। সব কিছুতেই ওনার মনে হচ্ছিল আবির শিফাতকে জব দিতে নিষেধ করেছিল, আর সেই ক্ষোভই শিফাতের সাথে রাগারাগি করে। তার উপর আলী আহমেদ খান বলে বসলেন শিফাতকে বাসায় থাকার ব্যবস্থা করে দেবেন। এই কথা শুনে আবিরের রাগ 3 গুণ বেড়ে গেছিল। আলী আহমেদ খানের সাথে রাগারাগি করে আবির তখনই অফিস থেকে বেরিয়ে আসছিল। নিজের অফিসে এসে কেবিনে বসার 10 মিনিটের মধ্যেই কল আসে। মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে। একে আব্বুর ওপর মেজাজ খারাপ, সব কিছু মিলিয়ে বিরক্ত। তার উপর মেঘের আকস্মিক কথা ভেবে বেরিয়েছিল, আর এখন হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে। তবে সেই বিকেল থেকে ফোন সাইলেন্ট করে রেখেছে। আজ যা হবে খান বাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গেছে। মিরাজ আর 2-1 ফ্রেন্ড বসে আছে। আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, খাবার খাওয়া শেষ, ওনারা যে যার মতো চলে গেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল। আচ্ছা, কিন্তু রাকিবরা কোথায়? মিরাজ রাশভারী কণ্ঠে বলল, জিয়া ভাবি কল দিয়েছিল, উনি বোধহয় অসুস্থ। রাসেল ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন। কল দিয়েছিলাম, রিসিভ করেনি। ও, রাকিবরা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে। তোমরা খেয়েছো? না ভাইয়া, তোমার খাওয়ার পর খাবো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। খেয়ে নিলেই পারতে।
আবির মেঘকে খাবার রেডি করে দিয়েছে। আজকে সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো। সন্ধ্যার দিকে মিরাজের ফ্রেন্ডরা খাবার নিয়ে আসছে, সাথে ওয়াইন টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছিল। মেঘকেও সেই প্লেটেই খাবার দিয়েছে আবির। মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে। মেঘ জিজ্ঞাসা করলো, আপনি খাবেন না? খেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ আমি স্থির থাকতে পারছি না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যা হবার হবে। সারাদিন খাননি, আগে খেয়ে নিন, আমি খাইয়ে দিই। আবির আর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল। বাবা, বউ বউ ফিরে এসে গেছে নাকি? মেঘ ভেঙচি কেটে বলল। দেখি হাঁ করেন। আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেতে নিল। খেতে খেতে তানভীরকে কল দিয়ে কথা বলে নিয়েছে। মিরাজকে আগেই বলেছিল আবিরের শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য। আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। আজ মিরাজরা এখানেই থাকবে। আগামীকাল তানভীর এসে সব কিছু গুছিয়ে রেখে যাবে। যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে। আসার সময় সব কিছুটা দ্রুত থাকলেও এখন বাইকে বসেই মেঘ পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবির মুচকি এসে নিজের এক হাত মেঘের দুই হাতের উপর রেখে উদ্বেগহীন কণ্ঠে বলল, বাসায় উল্টাপাল্টা কিছু বললে এভাবে জড়িত হতে পারবেন তো? মেঘ আস্তে করে বলল, দেখা যাক, আপনি পারবেন। আবির মৃদু হেসে বলল, অবশ্যই, আমি একদম করে নিয়ে চলে আসবো। মেঘ মেঘের স্বরে বলে উঠল, আমিও দেখবো আপনার কেমন সাহস। ওকে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধ করছে। অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকাই ডাকলো, আবির ভাই। আবির তৎক্ষণাৎ ব্রেক কষলো। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যেসটা এবার ত্যাগ করুন, ওকে? আমি কিন্তু আপনার ভাই না। মেঘ শান্ত স্বরে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হায় রে কুসংস্কার। গত 2 বছরে আবির ভাই ডাকতে ডাকতেই কান তপ্তা করে ফেলেছিল। এখন বলছি স্বামীর নাম মুখে নিতে নেই। মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, বুঝলেন? বুঝেছি, কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছিস না, তাহলে বাম হাতে কানে নিচে এমন একটা থাপ্পড় দেব যে 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। তাহলে ডাকবো কি আমি? আবির নির্দ্বিধায় বলল। আহিয়া রাব্বু। মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে বলল। আহিয়াকে? আবির মুচকি হেসে বলল, আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোথা থেকে? আবির দুষ্টুমির স্বরে বলল। মেয়ে আমার একার না, আমাদের দুজনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের মেয়ে মানে? আমরা তো এখনো বিয়েই হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বলল, ছি, আপনার কি লজ্জা লাগে না? ও মা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয়, তাহলে এই নিলজ্জময় জীবন আমি রাখবো না। মেঘ বিরক্ত ভরা কণ্ঠে বলল, ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন। আজ বাসায় যে কি হবে দেখা যাবে। আমার আপনার জীবনই ঘূর্ণিঝড়ে উড়ে যাবে। তখন এই আহিয়া আবিহা হাজার কেঁদেও তার পাপাকে পাবে না। আবির 2 আঙুল আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল। আপনি কি যাবেন? আবির উফ করতে করতে বাইকে বসল। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত স্বরে বলল, অবধ জামাইকে চিমটি কাটা মোটেই ভালো লক্ষণ না। আল্লাহ, বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, বাসায় মারলে বিয়ে 2-3 দিন পরেই হবে, আর বাসায় না মারলে রাতেই আমি আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আরও আবিরকে জড়িয়ে ধরে বসলো। বুকের ভেতরে চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবে আটকে উঠছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখেই আস্তে করে ডাকলো। এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকলো, এই যে শুনছেন? আবির এবার নিরুত্তর। মেঘ গলা খাকারি দিয়ে মায়াবী কণ্ঠে বলল, আহিয়ার আব্বু। আহিয়া রাব্বু, বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো, আমার জন্য এত কিছু করলেন অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন?
ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতে হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যিই তো একজন আরেকজনের অনুভূতি বোঝা, পাশে থাকা, চাওয়া পাওয়ার মূল্যায়ন করা, দুজন দুজনকে সম্মান করা, এগুলোই তো ভালোবাসার প্রতীক। মুখ ফুটে ভালোবাসি না বললেও বাবা মায়ের আমৃত্যুর সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসাবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসে বলেন না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়া। তবে কেন ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বললে কি সত্যিকারে ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনই নামলো। পরপর কল দিল তানফিরকে। তানফির অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটা চলা কড়াই শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, একা যেতে পারবি নাকি তানভীর আসা পর্যন্ত ওয়েট করবি? যেতে পারবো। শোন, কারোর সঙ্গে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। সোজা নিজে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি, ওকে? আচ্ছা, যাবো এখন। মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মেঘ কিছু দূর যেতেই আবির উচ্চস্বরে ডাকলো, মাহাদিবা খান মেঘ। মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পিছন ফিরল। আবির পূর্বের নাই আবারও বলল, সাজ্জাদুল খান আবিরের মেসেজ হবার প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লুচুরে তাকিয়ে নিঃশব্দে হাসলো। হাত বাড়িয়ে বিদায় দিয়ে সামনেগুলো এক পা বাড়াতেই আবির উদ্ধৃত কণ্ঠে আবার বলল, আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ ইনফিনিটি। মেঘ অতর্কিত ঘুরে দাঁড়ালো। আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। আই লাভ ইউ শোনার মাত্র ইচ্ছে মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবিরকে। আহ্লাদী কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবর চুমুকে শান্ত স্বরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তো ভালোবাসি তোকে। মেঘ বিস্মিত আঁখি যুগল আবিরের চোখে নিপাত। ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো, আবিরের শ্যামলা চেহারায় পড়ছে মেঘ সেই মায়ামোহ আদলে তাকিয়ে থেকে আনমনেই বলে উঠল, আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল। এখন কিন্তু শাস্তি দেব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো, ভালোবাসি বলবেন না তো এখন বললেন কেন? আবির তপ্ত স্বরে বলল, আমি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না, তাই। মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল। আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুই গালে হাত রেখে চাপা স্বরে বলল, আমি তো আছি তোর পাশে, ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর ওপর আমি একটা আঁচড় পড়তে দেবো না। মেঘ আবির থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে রইল। মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতরে ভয়ঙ্কর তোলপাড় চলছে। কি হবে বা কি হতে চলেছে সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগেই। তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে। সারাদিন আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতেই দেখলো আলী আহমেদ খানের কল আসছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির, তুমি কি শোধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ তোমার কোনো খবর নেই। এত কিছু রাগ তোমার? আবির শান্ত স্বরে বলল, বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রেখেছো তুমি? রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে, বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখনও পরিস্থিতি ভালো না। তোমার চাচুর শরীর খারাপ, অফিসে আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো। বাধ্য হয়ে এখন আমাকে যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি আসছি। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে বললেন, ব্যবসা যেহেতু আমার, সব দায় দায়িত্ব তো আমারই। মরি আর বাঁচি ব্যবসা করে যাব, তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠে খাত নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ডে। আমি আসছি এখনই। আসতে হবে না। আসছি আমি। এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিত হাত লুকিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে মালিয়া খান আর আকলিমা খান কাজ করছেন, আর কেউ নেই। এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে। মালিয়া খান আকস্মিক মেঘকে দেখে ডেকে উঠলেন,
শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট্ট করে বলল। ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে। বন্যার কথা মনে হতেই সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল। আজকে সব ঘটনা একে একে বলেছে। আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো। আলী আহমেদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপু, আপনি বাসায় যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে। ইকবাল এমনকি মোজাম্মেল দিয়েও কল দিয়ালাম, আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না। এখন এসে বলছো তুমি যাবে? মজা করছো? সরি আপু, আর এমন হবে না। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। এখন সরি বলতে হবে না, যাও। রাগ করে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকো, প্রয়োজনে 7 দিন বসে থাকো। আমি চলে যাচ্ছি, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল, সরি আপু, আর এমন করবো না, রিয়েলি সরি। আমি এই কানে ধরছি। আলী আহমেদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বললেন, কান ধরতে হবে না, বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুল কিছুই না। আবির মলিন হেসে বলল, রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এত তো যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসোনি, কিভাবে যাবে? তুই একটা জামা কাপড় আমি কিনে নেব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানবীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি ওকে কল করে দিচ্ছি। ঠিক আছে যাও, কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারোর সাথে রাগারাগি করছো আর আমার কানে খবর আসছে, তাহলে তুমি কানে ধরে মাফ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল, কারোর সঙ্গে রাগারাগি করবো না, কিন্তু আমি ফেরার পর আপনার সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন। হ্যাঁ, কি বলবো এখনই বলো। আবির মৃদু স্বরে বলল, এখন না, রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা, তোমার ইচ্ছা। ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও। মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা। বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানভীর এসেছে অনেকক্ষণ পর। আবির রাজশাহী যাচ্ছে দেখে তানভীর থম মেরে দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিয়েছে। আলী আহমেদ খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। তানভীর ভারী কণ্ঠে বলল। আবিরে বাস ছাড়ার কিছুক্ষণ পরই আবির মেঘকে কল দিল। মেঘ বোনার কল কেটে আবিরে কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইল, কোথায় আপনি আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে এমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শোন, হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে, আমি আসলে আবার পরিয়ে দেবো। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি, প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবুও বাসায় কারোর মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলেও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি, সামান্য কোনো বিষয়ে বাড়াবাড়ি করতে যাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না লাগে। যেভাবে রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে কিন্তু আমি নিজেও মরে যাব। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি।